তো ইন্ডিয়ার বহু প্রতীক্ষিত স্কোয়াড সিলেকশন হয়ে গেল আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, যেটা ইন্ডিয়ার ম্যাচগুলো হবে দুবাইতে। আর যে টিমটা সিলেক্ট হয়েছে না, আমি পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ দেখুন, এমন নয় যে ইন্ডিয়ার টিম সিলেকশন কোনো ট্রফির জন্য হয়েছে, কোনো আইসিসি ইভেন্টের জন্য হয়েছে আমরা কেউ খুশি হয়েছি। কারণ আমাদের প্লেয়ার না থাকার কারণে একটুখানি কষ্ট লাগে, যে কারণে এই কষ্টের বহিঃপ্রকাশ। বাট কেন, তার পয়েন্টটা আমি আপনাদের বলছি যে কেন আমি আরও বেটার কিছু আশা করেছিলাম। দেখুন, এমনটা নয় যে ইন্ডিয়ার এই টিম স্কোয়াডের ফলে ইন্ডিয়া জিততে পারবে না। এই টিম প্রায় এরকম টিম নিয়ে কিন্তু ইন্ডিয়াকে 2023-এর ফাইনাল খেলেছিল, হেরে গেছিলো ফাইনাল, বাট খেলেছিল, ভালো খেলে ডমিনেট করে খেলেছিল। কিন্তু এইবারের টিমটা আমি আরও বেটার আশা করেছিলাম, যেখানে অনেকেই বলবে সঞ্জু স্যামসন, অনেকেই বলবে করুণ নায়ার। দেখুন, করুণ নায়ারের প্রসঙ্গ উঠেছিল যে এত সুন্দর ফর্ম, তাকে নেওয়া উচিত ছিল, অবশ্যই নেওয়া উচিত ছিল। বাট তাদের থেকেও বেটার প্লেয়ার অবশ্যই আছে, সেটা কেএল রাহুল হোক, শ্রেয়াস আইয়ার হোক। এদেরকে কিন্তু আমি এখন হঠাৎ করে বাদ দিতে পারি না, কারণ এরা কিন্তু পারফরমেন্স করেছে 2023-এ। কিন্তু শ্রেয়াস আইয়ার কিন্তু বিরাট কোহলির সাথেই কিন্তু সেম পারফরমেন্স করেছে। তো এই প্লেয়ারটাকে আমি বাদ দিতে পারি না। 4 নম্বর পজিশনে আমার অবশ্যই শ্রেয়াস আইয়ার থাকবে। আর করুণ নায়ারকে আমি 5-এ খেলাবো না, কারণ তুমি যখন যাকে যার ব্যাটিং এবিলিটি দেখাচ্ছ, তাকে বসে না মানে ড্রেসিং রুমে বসার থেকে তাকে টিম থেকে বাইরে রাখো, তাহলে সেটা আলাদা ব্যাপার। সঞ্জু স্যামসনকে আমি তো 4-এ খেলাবো না, আমি তাকে 5-এও খেলাবো না, কারণ আমাকে 4-এ শ্রেয়াস আইয়ারকে খেলাতে হবে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে কেএল রাহুল কি 5 নম্বরে ফিট হচ্ছে? আমার কাছে অপশান আছে, কেএল রাহুল যদি ফিট না হয় আমি ঋষভ পান্তকে খেলাতে পারি। আমরা কেউই কেএল রাহুলকেও বাদ দিতে পারবো না, ঋষভ পান্তকেও বাদ দিতে পারবো না, শ্রেয়াস আইয়ারকে বাদ দিতে পারবো না। তাই ব্যাটিংয়ের দিক থেকে ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা বোলিং। কারণ বোলিংয়ে আপনারা যদি দেখেন, মাত্র 3টে ফাস্ট বোলারকে নিয়েছে আরজিপ, বুমরা, শামি। তার মধ্যে 2টো ফাস্ট বোলার মানে বুমরা আর শামির ফিটনেস নিয়ে প্রশ্ন আছে, বুমরা আদৌ ফিট হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। তো এইটা কিন্তু একটা ব্যাপার হতে চলেছে। আর বলে রাখি, এই টিমটাই কিন্তু ইংল্যান্ডের ওডিআই স্কোয়াডের জন্য ঠিক হয়েছে। বাট আমি ওডিআই নিয়ে আলোচনা করবো না ইংল্যান্ডের সাথে, আমি করবো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। এবং এক্সট্রা বোলার হিসেবে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে ব্যাকআপ হিসাবে। এখানেই আমার একটা ব্যাপার যে হর্ষিত রানা কেন মোহাম্মদ সিরাজ নয়, এই জায়গাটা অবশ্যই দেখতে হবে। যে মোহাম্মদ সিরাজের যা পারফরমেন্স ছিল, মোহাম্মদ সিরাজ যা মানে এমনকি বিজিডি তো খারাপ রেজাল্টের পরেও মোহাম্মদ সিরাজ কিন্তু উইকেট পেয়েছে, সেক্ষেত্রে কেন হর্ষিত রানা? এবং তুমি খেলবে দুবাইতে তোমার সুইমিং কন্ডিশন হবে, যেখানে তোমাকে ফেব্রুয়ারি মার্চের সময় তুমি স্পিনে কিন্তু সেরকম অ্যাডভান্টেজ পাবে না। এবং তুমি দেখো যে আমরা খেলছি প্রথম 2টো ম্যাচ কাদের সাথে? এশিয়ান টিমের সাথেই, মানে একটা বাংলাদেশ একটা পাকিস্তান। তুমি তাদের স্পিনের ভয় দেখাবে, সেটা যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড হতো মানা যেত। সেখানে তুমি 4টে স্পিনার নিয়েছো, একটা ফাস্ট বোলার নাওনি। 4টে স্পিনারের মধ্যে 3টেই অলরাউন্ডার, 3জনের মধ্যে হয়তো 2জন খেলবে, সেক্ষেত্রে একজন ওয়েস্টই হবে। সেই জায়গাটা কেন নীতিশ কুমার রেড্ডি নয়? নীতিশ কুমার রেড্ডিকে জায়গায় তুমি বিজিতে নিয়ে যেতে পেরেছো, তাহলে তুমি তাকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ দিলে না? এই ফর্মটাকে তুমি কাজে লাগালে না। আমি হার্দিক পান্ডের সাথে নীতিশ কুমার রেড্ডিকে দিয়ে দিই, 2টো আমার ফাস্ট বোলিং অলরাউন্ডার হয়ে যাবে যে কোনো টিম। মানে আপনি যদি এর টিমে অস্ট্রেলিয়ার টিম দেখেন, সেখানে মার্কস স্টয়নিসও আছে, সেখানে আরেকটা ফাস্ট বোলিং প্যাট কামিন্সও আছে। মানে কোনো না কোনোভাবে কিন্তু প্রত্যেকটা টিম প্রায় 2টো ফাস্ট বোলিং অলরাউন্ডার নিয়ে খেলে। তুমি নয় জাদেজাকে খেলাবে, নাহলে অক্ষর প্যাটেলকে খেলাবে, ঠিক আছে। তুমি ওয়াশিংটন সুন্দরকে খেলাবে, নাহলে কুলদীপ যাদবকে খেলাবে, ঠিক আছে। কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু এখানে একটা প্লেয়ার তুমি ওয়েস্ট করেছো। এই দুটো জায়গা অবশ্যই, এক, সিরাজের এই টিমে থাকা উচিত ছিল, এবং 2, যদি সিরাজ নাও থাকতো তাহলে অবশ্যই নীতিশ কুমার রেড্ডির এই টিমে থাকা উচিত ছিল। কারণ তুমি কিন্তু একই পজিশনে প্লেয়ার নিয়ে নিয়েছো, 4টে স্পিনার নিয়ে নিয়েছো, যেখানে এখানে কিন্তু প্রায় 2টো প্লেয়ারকে তো বসে থাকতেই হবে। তো মাঠে বসার থেকে তাকে বার করে দিয়ে তাকে অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত ছিল। তাই এই টিমটা ওভারঅল, আমি আবারও বলছি, একদম যে খারাপ টিম জিততে পারবে না সেটা একদমই নয়। টিমটা কিন্তু মোটামুটি ভালো টিম, বাট ব্যালেন্স টিম নয়। যেটা মানে যদি আপনি ভাবেন, যদি একবার দেখুন আপনি, যদি এই টিমে যদি নীতিশ কুমার রেড্ডি থাকতো বা সিরাজ থাকতো, 4টে ফাস্ট বোলার নিয়ে আমরা যেতাম। আর 5 নম্বর বোলার আমাদের হার্দিক পান্ডিয়া, যে পিচে আমি যদি স্পিনের সুবিধাও না পাই। আর মানে অনেকটা না, এটা বলুন তো, যে দুবাইয়ের পিচে স্পিন হওয়াটা না খুব চাপের ব্যাপার, ওখানে ফাস্ট বোলার লাগতো। এটা যদি ওয়েস্ট ইন্ডিজে হতো T20-র মতন ঠিক ছিল, বাট এটা দুবাই। তো আবার পাকিস্তানের বিরুদ্ধে খেলে, পাকিস্তানের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে তুমি স্পিন অ্যাটাক নিয়ে তুমি কি তাদেরকে চ্যালেঞ্জ করবে? তো এটাই একটা ব্যাপার। এবং আরেকটা জিনিস আমি অবাক করলাম, শুভমান গিলের ভাইস ক্যাপ্টেনে, মানে জয়সওয়াল যে দুকর ফর্মে আছে, এর থেকে বোঝা যাচ্ছে যে শুভমান গিলই পজিশনে খেলছে, জয়সওয়াল প্রথম থেকে সুযোগ পাবে না। হ্যাঁ, অবশ্যই শুভমান গিলের পাওয়া উচিত, 200 মেরেছে,
ডিজার্ভও করে, বাট জয়সওয়ালও কিন্তু মানে এটা বোঝা গেল জয়সওয়াল সুযোগ পাচ্ছে না। তো এইটাই ছিল আজকে স্কোয়াড, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে, যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, জয়সওয়াল, পান্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বিভিন্ন প্লেয়ারকে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে অবশ্যই একটা এরকম মানে বলে না নীতিশ কুমার রেড্ডি বা সিরাজ বা অথবা যদি সঞ্জু স্যামসন বা করুণ নায়ারকেও যদি সুযোগ দিতেন তাহলে টিমটা আরও ডেডলি মনে হচ্ছিল। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।